জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজি, আজকে টক অফ দ্য কান্ট্রি যদি আমরা বলি যে শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক চাপ ছিল এবং বিতর্কের মধ্যেও কিন্তু তিনি পদে ছিলেন, এবং 12 তারিখের পরেও আমরা দেখলাম যে প্রথম সংসদের যে অধিবেশনটি ছিল সেখানেও তার ভাষণের পর কিন্তু ওয়াকআউট করে বিরোধী দল। সবকিছু মিলিয়ে এখন কেন আসলে তার এই পদত্যাগের গুঞ্জনটি আসছে, আপনার বিশ্লেষণে কি বলে? যে আপনি যদি একটা নদী সাঁতার দেওয়া শুরু করেন এবং 5 বছর আপনাকে সাঁতরাইতে হবে, সেটা হলে নির্বাচিত সরকার, তাকে নর্মাল ট্রেন্ড আমাদের 5 বছর তাকে এই নদী পাড়ি দিতে হবে, এপার থেকে ওপারে। তো সেই যাত্রা যখন শুরু করলো তার বয়স 5 মাস হতে চলল, এবং রাষ্ট্রপতিকে যখন অপসারণ করা সবার দাবি ছিল, আমি মনে করি দেলোয়ার সাহেবও দাবি ছিল 5ই আগস্টের পর, তখন কিন্তু আজকে যারা ক্ষমতাসীন তারা সম্মতি দেননি। এবং তাদের সম্মতিতেই যে শুধু হয়নি তা না, তার রাজনৈতিক শক্তি, তার সাথে ইনফ্লুয়েন্স হয়েছে আজকের আর্মিরাও তাকে রাখার পক্ষপাতী ছিল। কেন এখন যদি বলেন আপনার কাছে প্রমাণ কি, প্রমাণ নাই, বাট আমরা তো বুঝি, এই আবহাওয়ার ভিতরে থাকি, এই হাওয়ার মধ্যে থাকি। হ্যাঁ, শেখ হাসিনার মতো শক্তিশালী মহিলাকে চলে যেতে বাধ্য হলো, আর তার যে শতভাগ না হাজার ভাগ দুর্বল একটা ইনঅ্যাক্টিভ মানুষ থেকে গেল। তার মানে কি? তার মানে তাকে রাখা হয়েছে। যারা রাখছিলেন তারা কেন রাখছিলেন সেটা আমি জানি না। এমন হতে পারে যে তপ্ত লোহার উপরে দাঁড়িয়েছিল ওই মুহূর্তে রাজনৈতিক দল, ইনক্লুডিং ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, তারাও একটা তপ্ত পাটাতনের উপরে ছিল। সে কারণে হয়তো পারেনি, কারণ প্রশাসনকে লাগে কাজে। প্রশাসন যদি না ঝোঁকে, আর্মি একটা ফ্যাক্টর, ঝোঁকে নাই, তাই সরাইতে পারে নাই। কিন্তু এই 5 মাস সাঁতার দেওয়ার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এখন বুঝতেছেন এই যে তাকে রাখা যাবে না। কেন রাখা যাবে না প্রশ্ন আনতে পারেন। এখানে আমার প্রশ্নটা হলো যে এখানে কি সরকার চাচ্ছে না, নাকি তিনি নিজে থেকে পদত্যাগ করছেন? রাজনৈতিক ভিতরে এত আলাপ লাগতো না। আচ্ছা, আমি যে কোনো মুহূর্তে বলতে পারি, টেলিফোন করে, ভাই আমার শরীর ভালো না, আমি কালকেতে আসবো না। এখানে কোনো এগুলো বোগাজ আলাপ। কারণ আমরা উই হ্যাভ সিন যে সে কিভাবে রইছে, কি পরিমাণ ইজ্জত তার আছে, যার কোনো রাজনৈতিক আদর্শ নাই। এই ব্যক্তি একবেলা বলল যে বঙ্গবন্ধু যুদ্ধের স্বাধীনতার ঘোষক, বলছে শেখ হাসিনা যখন তাকে বানাইছে, সেই ব্যক্তি আবার বলতেছে জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। কে ঘোষক কে ঘোষক না, এই বিতর্ক কিন্তু আমি করছি না। আপনি তার খাইচ্যতটা দেখেন, এটাকে বলে খাইচ্যত। আমার পদে থাকতে হবে, কোন ইনফ্লুয়েন্সে কেন থাকতেছে? এখন সেই যে ইনফ্লুয়েন্সে থাকতো, সেই ইনফ্লুয়েন্স আস্তে 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 দুর্বল হয়েছে। আপনার যদি মনে থাকে তাহলে আপনি দেখবেন আমাদের মোমেন সাহেব যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, উনি ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা তার 8 মাস পর বাংলাদেশ থেকে বেরোইছেন আজকের প্রশাসনের সহযোগিতায়, সেটা তিনি নিজে বলেছেন। এবং উনি বলছেন আমি 5 বার সিম পাল্টাইছি, 6 বার বাসা পাল্টাইছি, প্রশাসন আমাকে সহযোগিতা করছে, তাই আমি 8 মাস পর বেরিয়ে আসছি। এই যে প্রশাসনের যে ইনফ্লুয়েন্সটা ছিল, সেই ইনফ্লুয়েন্সটা আস্তে 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 দুর্বল হচ্ছে। তার বহিঃপ্রকাশ হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে এখন সরাচ্ছে কেন? রাষ্ট্রপতির কোনো ফাংশন নাই উনি বলছেন। কিন্তু আজকে পর্যন্ত যে আমার যে টালমাতাল সিচুয়েশন, এখন পর্যন্ত কিন্তু আমি বলছি যে এই সরকারও কিন্তু তপ্ত পাটাতনের উপরে দাঁড়াইছে সেই 5ই আগস্টের পর। স্টিল আমরা এখনো কিন্তু অনেক খারাপ পরিস্থিতির মধ্যে, আনস্টেবল সিচুয়েশনের মধ্যে আছি। সেই রকম একটা জায়গায় তার লন্ডন সফর একটা ডাউটফুল ছিল। লন্ডন সফরে দেখা গেছে 2 হাত ভরে খালি শপিং করতেছে, উনি কিন্তু গেছেন চেক আপ করাইতে। তো এই সমস্ত ব্যাপার। আর তার মতো একটা মানুষের, আরেকটি সূত্র বলছে যে তিনি আসলে সেখান থেকে ফোনে কথা আমি বলেছেন। সেটা বললাম না, আপনি অর্থটা বুঝে নেন। গেলাম চেক আপ করে, তো 2 হাত বাজারটা নি কেমনে? আমি একটা সাবেক রাষ্ট্রপতি, সাবেক না, আমি একজন রাষ্ট্রপতি। তারপর সাবেক সেই নন। রাষ্ট্রপতির কি অবস্থাটা কি? আপনি সেই রাষ্ট্রপতি যিনি নাকি সকালে এক কথা বিকালে এক কথা, একবার বঙ্গবন্ধু একবার জিয়ারজি, কি যিনি করেন, তার কি কোনো চরিত্র আছে? তাকে কেউ বিশ্বাস করবে? হয়তো সিচুয়েশনের খাতিরে আমাদের আজকের প্রধানমন্ত্রী একটু সাইলেন্ট ছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে উনি ভাবলেন যে না, সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ রাষ্ট্রপতির কোনো রোল নাই। কালকে যদি ঘটনাচক্রে কোনো কারণে একটা খারাপ পরিস্থিতি আইসা যায়, আল্লাহ মাফ করুক, যদি আইসা যায়, তাহলে একটা জরুরি অবস্থাও যদি আসে, হি উইল প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল। আর সেক্ষেত্রে আমার একটা নিজস্ব লোক দরকার বলে আমি মনে করি, 1 নম্বর। 2 নম্বর হইল যে উনি রাষ্ট্রপতি, উনি শেখ হাসিনার সময়ের রাষ্ট্রপতি, ফেসিজমের পক্ষের লোক বলে আমরা বলতেছি। কাজী উনি ধোয়া তুলসী পাতা, উনি যে লিকেজ করেন না, ওনার কাছ থেকে যে লিক হচ্ছে না, আমরা কিভাবে যাব? সুতরাং রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে, প্রাইভেসি সিক্রেসির কারণে, প্লাস তাকে তার দলীয় একটা ইয়ে বানানো দরকার। অ্যাটলিস্ট
আমাদের প্রধানমন্ত্রী সাহেব এইটুক নিশ্চিত থাকবেন যে আমার প্রতি লয়াল একজন ব্যক্তি। উনি লয়াল না, এটা কেন জানেন লয়াল না? তার প্রমাণই হলেই এই একই মুখে আমি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে বলছি, একই মুখে আমি জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক। সুতরাং এইরকম লোকরা যদি কেউ বিশ্বাস করে, তা এমন একটা জায়গায় আসছেন। কারণ আমরা তারেক রহমান সাহেব আমাদের আজকের প্রধানমন্ত্রী, তাকে দেখছি শুরুতে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে কোন বলয়ে যাবে, এখন একটা জিনিস পরিষ্কার আমাদের কাছে, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি কনসার্ন যে উনি আওয়ামী বলয় থেকে বেরিয়ে আসতে চাইতেছে, আওয়ামী বলয় থেকে। এখন আওয়ামী বলয়ের সাথে আন্তর্জাতিকভাবে কারা আছে, লোকালি কারা আছে, সবকিছু উনি এই বলয় থেকে বের হয়ে আসতেছে। সেই বলয় থেকে যদি বের হইতে হয়, তাহলে রাষ্ট্রপতির অপসারণ আমি মনে করি খুবই জরুরি এবং সেটা খুবই যৌক্তিক। এবং রাষ্ট্রপতি, বিএনপি এখন 2/3 মেজরিটি নিয়ে আছে। সুতরাং তাকে যদি রাষ্ট্রপতিকে যদি অপসারণ করে, ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমার কিছু আসে যায় না, কিন্তু আই এম কনসার্ন অ্যাবাউট দ্য বাংলাদেশ পলিটিক্স। যেহেতু তারেক রহমান সাহেবকে 5টা বছর পার হইতে হবে, সুতরাং সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার লয়াল লোক দরকার। কেন দরকার? আপনি যে কোনো সিস্টেম লস যদি বন্ধ করেন, যে পানি বের হয়ে যায়, সেই পানিটার যদি ফুটোগুলো বন্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু বাড়তি পানি না আসলে পানিটা জমে। তো সেক্ষেত্রে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির প্রশ্নে লিকেজ বন্ধ করার জন্য তার অপসারণ জরুরি বলে আমি মনে করি। এবং সেটার জন্য যদি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি মনে করি এটা জাস্টিফাইড। আর তার মতো লোকরে দিয়ে যদি কেউ ভাবে যে উনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, আমি নিশ্চিত পৃথিবী উল্টে যেতে পারে, আমি বিশ্বাস করব বলে মনে করি না। যদি তাই হইতো, তাহলে আমরা দেখছি যে তার রোল কি, তার খাইচ্যত কি, তারপরে আছে। এখন যদি মনে করেন তুমি যদি ওইখানে বসে বসে ফ্যাসিজমের রিপ্রেজেন্টেটিভ হিসেবে থেকে থাকেন, এটা যদি নিশ্চিত হয়ে থাকে, তাহলে তার অপসারণ জরুরি। ধন্যবাদ। আমি আবার আসবো মেজর অবসরপ্রাপ্ত দেলেজ খান। আমি যেটি বলছিলেন আবু হেনা রাজাকে, যে আসলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে অনেক সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথা কিন্তু তিনি বারবার বলেছেন। এবং এই যে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক নেতাদের পাশাপাশি একজন সাবেক ও বর্তমান আমলার নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে, অনেকের নাম আসছে। যদি কোনো আমলাকে রাষ্ট্রপতি করা হয়, এটি কি রাজনৈতিক দলগুলোর উপর আস্থার সংকটের তৈরি করবে কিনা? পরবর্তী রাষ্ট্রপতি কেমন হওয়া উচিত? ধন্যবাদ। দেখেন, বাস্তবতাটা আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে বর্তমান যে সেট আপ আছে প্রচলিত পদ্ধতিতে, এই পদ্ধতিতে আমি আবারও সবিনয়ে মানে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি সম্পূর্ণ রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে চলতে চান, চলতে পারেন। ওই ব্যবস্থা রাখা হয়েছে এবং তাকে সেই পরিমাণ ক্ষমতায়ন করা হয়েছে। ঠিক আছে? লাস্ট কনস্টিটিউশনের কমপ্লেইন তো এটাই ছিল যে প্রাইম মিনিস্টার বিকেম সো পাওয়ারফুল দ্যাট দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠছিলেন উনি, এবং ওনার যে পাওয়ারটা আছে এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার কোনো অপশন ছিল না। একটাই অপশন ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতির যে পদটা, সেটাকেও আস্তে আস্তে কাটছাট করে এমন অবস্থায় আনা হয়েছে যে এই পদটা এখন টোটালি একটা অর্নামেন্টাল পজিশন ছাড়া আর কিছুই না। তো সেই প্রেক্ষিতে আমাদের এক্সপেকটেশনটা কি? দেখেন, আমাদের দেশে এখন একটা ভীষণ রকম দৈন্য চলছে, সেটা হচ্ছে চারিত্রিক দৈন্য। ঠিক আছে? আপনি দেখেন আমাদের মানে মাননীয় সংসদ সদস্য যারা আছে, তাদের বিভিন্ন ধরনের ভিডিও বের হয়ে আসছে, যেগুলো দেখার পর মানে তাদের এথিক্যাল প্র্যাকটিস এবং তাদের পার্সোনাল ক্যারেক্টার্স যেটা আছে, এইটার ব্যাপারে মানে আমাদের নতুন প্রজন্ম যারা জেন জি এবং জেন আলফা, তারা আসলে কি দেখছে দেখেন, কি এক লজ্জার ব্যাপার। দেখেন, আমেরিকান এক ভদ্রলোককে একবার জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, তোমাদের দেশে তো মানে ফ্রি মিক্সিং একটা কান্ট্রি, তাহলে বিল ক্লিন্টনের এগেনস্টে যে তোমাদের একটা কমপ্লেইন ছিল, এটার জন্য তোমরা অযথাই মানে এটা তোমরা তো আন্ডাররাইট করতেই পারতাম। তার আনসার ছিল যে আমি নর্মাল আমেরিকান, আমার ফ্লস থাকতে পারে, হি ইজ এ প্রেসিডেন্ট, হি ইজ মাই আইডল, ওর তো এই ফ্লস থাকতে পারে না, হি মাস্ট চেক হিমসেলফ। এখন একই রকম ভাবে এই যে আমাদের ধরেন মানে আইন প্রণেতা যারা আছেন, অনেকে বলেন যে মানে তাদের কাজ তারা করতে পারলে তার ক্যারেক্টার নিয়ে আমার এত ইয়ে করার কি দরকার, মানে ঘাটাঘাটি করার কি দরকার। এই জায়গাটায় আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে সমাজে তারা এতটা রেসপেক্টেড যে তাদের যখন এই ধরনের কাহিনী এক্সপোজ হয়, তখন সেইটা সামাজিক যে ফ্যাব্রিকটা আছে, এই ফ্যাব্রিকটাকে আঘাত করে। এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে আমাদের যদি রাষ্ট্রপতির অন্যান্য কোনো ক্ষমতা না থাকে, এখন যেহেতু নাই,
অ্যাটলিস্ট এইটুক থাকা উচিত যে আমরা রাষ্ট্রপতির চেয়ারে এমন একজনকে দেখতে চাই যিনি সত্যিকার অর্থে সর্বজন শ্রদ্ধেয়। হি মে নট বি এ ডিস্টারবেন্স ফর প্রাইম মিনিস্টার, ওইরকম লোকও পাওয়া যেতে পারে, বাট অ্যাটলিস্ট প্রেসিডেন্টের দিকে তাকানোর পরে উই শুড হ্যাভ দ্যাট ফিলিংস যে এই লোকটা মানে রেসপেক্টেবল একটা মানুষ। এবং আমার ধারণা 18 কোটি বাংলাদেশে এরকম লোক পাওয়া যাবে, এবং এইটা বাংলাদেশের স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে এটা খুব জরুরি। এবং আপনি যদি ওইরকম ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষকে আপনি ওখানে আনেন, সে কখনো প্রধানমন্ত্রীর জন্য ডিস্টারবেন্সের কারণ হবেন না, এইটুকু নিশ্চিত করে বলা যায়। জি। আর শেষ করবো শুধু একটা কথা বলে এই প্রসঙ্গটা, সেটা হচ্ছে দেখেন, একজন মাহাথির পুরো মালয়েশিয়া চেঞ্জ করে দিয়েছিল, একজন লি কুয়ান ইয়েন পুরো সিঙ্গাপুরকে চেঞ্জ করে দিয়েছিল, আমাদের একজন তারেক রহমান সেই সুযোগের দ্বার প্রান্তে দাঁড়ানো। সুতরাং কথায় আছে যে আপনি যেই 5 জন মানুষের সাথে মেশেন, আপনি ওই 5 জন মানুষের মতো হয়ে যান। একদম রহস্যময় কারণে উনি ধরেন উইথ ডিউ রেসপেক্ট মানে এমন লোককে তার রাজনৈতিক উপদেষ্টা বানাচ্ছে যেই লোক জিয়াউর রহমানের ব্যাটম্যান হওয়ার উপযুক্ত না, রাইট? তাহলে এই ধরনের লোককে উনার চারপাশে উনি কেন আনতেছেন, এটার উত্তর উনি ভালো জানেন। বাট একজন ভালো রাষ্ট্রপতি, একজন সৎ এবং দৃষ্টান্তমূলক রাষ্ট্রপতি যদি আমাদের চোখের সামনে থাকে, আমরা মানুষ হিসেবে, জনগণ হিসেবে উইল ফিল প্রাইড, উইল ফিল গুড। আমাদের জাতীয়তাবাদী যে চেতনা আছে, এই চেতনাটাকে সমুন্নত রাখা হবে। জি, আমরা জানি যে 5 আগস্টের পর নানা রাজনৈতিক চাপ ও বিতর্কের মধ্যেও তিনি পদে ছিলেন, এবং রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ও পরিবর্তন নিয়ে যে আলোচনা চলছে এই মুহূর্তে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কতটা গুরুত্ব বহন করে? মেজর অবসরপ্রাপ্ত ডেলেজ খান, আপনার কাছে শুরুতে এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির যে পদ আছে, তা বাংলাদেশের সাংবিধানিক যে ধারাবাহিকতা এবং বাংলাদেশের প্রশাসনিক যে ব্যাপ্তি, সেখানে সর্বোচ্চ পদ। এখন বাংলাদেশের যে শাসনতান্ত্রিক পদ্ধতি, সে পদ্ধতিতে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত। সুতরাং সেই প্রেক্ষিতে পদটি যথাযথ গুরুত্ব পায় না। যদি রাষ্ট্রপতির পদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে তিনি সশস্ত্র বাহিনী সমূহের সর্বাধিনায়ক। কিন্তু মূলত সব ক্ষেত্রেই তিনি প্রতীকী অর্থে উপস্থাপিত হয়ে থাকেন। তো বাংলাদেশে ইভেন গত ইন্টারিমের সময় একটা বড় ধরনের আলোচনা এবং চর্চা ছিল, যেটা হচ্ছে যে ব্যালেন্স, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য, সেটার ব্যাপারে বেশ আলোকপাত করা হয়েছিল, এবং বিশেষ করে জুলাই সনদেও কিন্তু সেটা অন্তর্ভুক্ত করা বাট হয়েছে। যেটা মানে প্রাচীন একটা প্রবাদ আছে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। সুতরাং নতুন করে যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, যথারীতি প্রধানমন্ত্রী অবশ্যই তার যে ক্ষমতা আছে সেটা খর্ব স্বেচ্ছায় করতে চাইবেন না। এই পটভূমিতে বর্তমানে আমরা যদি আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতির প্রসঙ্গে বলি, স্বভাবতই তিনি বিগত সরকারের আমলের রাষ্ট্রপতি, এবং অত্যন্ত মানে ফর্মালি তার দায়িত্ব এমনিতেই কম, ইনফ্লুয়েন্স অনেক কম। বাট তার বিগত সরকারের সাথে এবং নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক দলটা বাংলাদেশে আছে, আওয়ামী লীগ, তার প্রতি তার যে কন্ট্রিবিউশন এবং ওই দলের প্রতি তার যে আনুগত্য, তার পরিপ্রেক্ষিতে স্বভাবতই ইন্টারিমের সময় এবং ইন্টারিমের পর বিএনপি যে ব্রুট মেজরিটি নিয়ে এই মুহূর্তে সরকার গঠন করেছে, সেই সরকারের সময়ও রাষ্ট্রপতি আসলে ইনএফেক্টিভ হিসেবে বাংলাদেশে ছিলেন। ইতিপূর্বে ইন্টারিমের সময়কালের শেষ পর্যায়ে এসে আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিছুটা আপত্তি জানিয়েছিলেন যে তিনি আসলে খুব একটা কমফোর্টেবল না, বিভিন্ন জায়গায় তার ছবি নামিয়ে ফেলার কারণে তিনি একটু অপদস্থ বোধ করেছেন। তিনি সংবাদ মাধ্যমে এটা বলারও চেষ্টা করেছেন, এবং এরই ধারাবাহিকতায় সম্ভবত তিনি এই মুহূর্তে একটু অসুস্থ বোধ করছেন। সো তার অসুস্থ বোধ করার যথেষ্ট কারণ আছে, এবং যেহেতু তার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যাকে ধরেন ইন্ডিয়ার শুভেন্দু বৈধ প্রধানমন্ত্রী বলে এখন, সো তিনি যেহেতু এখনো দিল্লিতে আছেন এবং দিল্লি থেকে বাংলাদেশে আসি করে একটা ভাইব দিচ্ছেন, এই পরিস্থিতিতে তার আসলে উচ্চাটন অথবা শারীরিক অসুস্থতা অত্যন্ত যৌক্তিক।
এখানেই আসলে প্রশ্নটা থাকে। কিছুদিন আগেই কিন্তু এই খবরটি এসেছে, তিনি একটি আন্তর্জাতিক মিডিয়াতেও বলেছেন যে ডিসেম্বরে তিনি দেশে ফিরতে পারেন, যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি আমরা। এটার সাথে কি এটার কোনো যোগসূত্র আছে, সেটাই কি বলছেন? যোগসূত্র নাই, অস্বস্তি আছে। আচ্ছা। কারণ আসলে অত্যন্ত সবিনয়ে আমি বলতে চাই, হুম হুম। সেটা হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অতটা গুরুত্বপূর্ণ পদ না। ইভেন ইন্ডিয়াতেও ঘটনা তাই, রাষ্ট্রপতি আলংকারিক একটা পদ। সুতরাং ওখানে আসলে কে থাকে না থাকে এটা নিয়ে খুব একটা ইয়ে হয় না। এর আগে আমরা আরেকজন রাষ্ট্রপতি দেখেছিলাম, তিনি বিভিন্ন ধরনের চটুল মন্তব্য করে মানে কৌতুক চুটকি করে বেশ আমাদের মানে ইয়ে দিতেন, আমোদ দিতেন। বাট ওনার তো আসলে ওই রোলটাও আমরা দেখতে পাই নাই। সুতরাং রাষ্ট্রপতির ব্যাপারে বাংলাদেশের জনগণ যতটা উৎসুক, সেটা হচ্ছে এই কারণে যে বিএনপি যাদেরকে ফ্রন্টলাইনে আনতে পারেনি, তাদের ভেতর থেকে কাকে সিলেক্ট করবে, ওই যে মানে করোড়পতি টাইপের, ওইটুকু কৌতূহল শুধুমাত্র মানুষের আছে। জি। ধন্যবাদ।